হাই স্টুডেন্টস, আজ আমরা ফিজিক্যাল সায়েন্সের ইমিডিয়েট টেস্ট পেপারের 101 পাতাটা করছি। ওকে, দেখো, বায়ুমণ্ডলে কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশন থাকে? কোন স্তরে মহাকাশ স্টেশন থাকে? না, এক্সোস্ফিয়ার। অপশান একটাও নেই, এটা অপশান ভুল। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এগুলো থাকে কিসে? না, এক্সোস্ফিয়ারে থাকে। তাহলে একের দাগের অপশান ভুল। এটা একটা অপশান, নতুন অপশান দিচ্ছি ই, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারেই কি থাকে? না, মহাকাশ স্টেশন, কৃত্রিম উপগ্রহ এগুলো থাকে। এর উষ্ণতাই সবচেয়ে বেশি, এক্সোস্ফিয়ার উষ্ণতা সবচেয়ে বেশি। আর সবচেয়ে উষ্ণতা কম কার? না, মেসোস্ফিয়ার। এরপর হচ্ছে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে, মানে কে অনুঘটক মানে উদ্দীপিত করে, কে করে? না, সিএফসি। অপশান ডি, সিএফসি। তোমরা হয়তো ভাববে সিএফসি তো ওজোন স্তর ধ্বংস করে, তাহলে অনুঘটক কী করে হচ্ছে? সিএফসি নিজে ধ্বংস করে না। সিএফসি কীরকম হয়? না, সিএফসি এটা ভেঙে গিয়ে, সিএফসির নামটা কি? ক্লোরোফ্লোরোকার্বন। হ্যাঁ, CF2Cl2, এই CF2Cl3 বা CFCl3 যা বলবে, ক্লোরোফ্লোরোকার্বন একটা আছে, ক্লোরোফ্লোরো 11, ক্লোরোফ্লোরো 12, দুটো আছে। তাহলে CFCl3 যদি হয়, সেখান থেকে যদি ইউভি রশ্মি দেওয়া হয়, ইউভি, তখন কি হয়? না, ওটা CFCl2 প্লাস ক্লোরিন, এটা সক্রিয়, এটাও সক্রিয়। এই যে ক্লোরিন পরমাণু, ওটা সি, এই যে ক্লোরিন পরমাণু, ও কি করছে? তখন সে O3-কে ভাঙছে। তার মানে সিএফসি নিজে ভাঙেনি, নিজে কিন্তু ভাঙেনি, তাহলে ও উদ্দীপিত করে। ও কি হলো? না, ইউভি দ্বারা হয়ে সি বিয়োজিত হয়ে সিএল পরমাণু তৈরি হচ্ছে, তাই জন্য ওকে অনুঘটক বলা হয়। 4 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম N2 প্রয়োজন? তাহলে 4 মোল অ্যামোনিয়া প্রস্তুত করবে, কোথায় গেলো? কত ওটা? একের থেকে 3। 4 মোল অ্যামোনিয়া, অ্যামোনিয়া প্রস্তুতিটা কি হয়? না, N2 প্লাস H2, চিহ্নে কী হয়? অ্যামোনিয়া। ব্যালেন্স কি হয়? এখানে লাগবে 2, এখানে লাগবে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, নাইট্রোজেন দিয়ে, ঠিক আছে। এটা কী পদ্ধতি বলে? হেবার পদ্ধতি। এখানে কি কি লাগে? 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 200 বায়ুমণ্ডলীয় চাপ, লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতি এবং মলিবডেনাম উদ্দীপক, এত কিছু কন্ডিশনের সঙ্গে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। এখন বলা আছে 4 মোল অ্যামোনিয়া তৈরি করতে, এখানে ব্যালেন্সে কত আছে বলো তো? 2 মোল। তাহলে 2 মোল তৈরি করতে কত লাগছে? নাইট্রোজেনের কত হয়? 14, কিন্তু পায়ের তলায় 2 আছে, তাহলে 14 গুণিত 2 সমান 28। তাহলে 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে, অ্যামোনিয়া মানে NH3, অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম লাগছে? এটা 28 গ্রাম, 28 গ্রাম N2 লাগে। তাহলে কত মোল চাইছে? 4 মোল, তার মানে ডাবল। এটা যদি 4 মোল করে দেয়, ডাবল করা হচ্ছে, সে কত কত হবে? 28 দুগুণে 56। অপশান ডি, 56 গ্রাম। এরপর হচ্ছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 8, STPতে 11.2 লিটার গ্যাসের ভর কত? আচ্ছা, বলো, বাষ্প ঘনত্ব যদি 8 হয়, মানে ডি সমান দেওয়া আছে 8, তাহলে এম সমান কত হবে? এম সমান কি হয়? 2D, 8 দুগুণে 16। তাহলে কী হচ্ছে? না, 22.4 লিটারের ভর কত তখন STPতে? 22.4 লিটারে ভর ওই 16 গ্রাম, কারণ এটা আণবিক ভর। আমার দেওয়া আছে কি 11.2 লিটারে কত হবে? অর্ধেক হয়ে গেছে, তাহলে এটা কত হবে? অর্ধেক হয়ে গেলে 8 গ্রাম, 16 অর্ধেক 8, কারণ এখানে 22.4-এর অর্ধেক দেওয়া আছে, তাহলে কত গ্রাম হবে? 8 গ্রাম হবে। অপশান সি, সি ফর চেন্নাই, 8 গ্রাম। 1.5 গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় কত? 0 কেলভিন। অপশান বি, 0 কে। তারপরে দেখো, কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হয়? জলে ডোবালেও ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। সি, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে।
তারপরে আছে সাতের দাগের বিক্ষেপিত আলোর তীব্রতা এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। বিক্ষেপিত আলোর তীব্রতা এই সম্পর্কিত র্যালে, বিজ্ঞানী র্যালে বলে গেছেন কি না, আই ভ্যারিজাস 1/λ⁴। আইটা কি বিক্ষেপণ ক্ষমতা, ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য। কে বলে গেছিলেন? বিজ্ঞানী র্যালে। তাহলে এটা আই ভ্যারিজাস 1/λ⁴, অপশান ডি ওটাই আছে, আই ভ্যারিজাস 1/λ⁴। শর্ট সার্কিট হলে আর এর মান কত? শর্ট সার্কিট হলে আর এর মান 0। রোধ থাকে না বলেই দ্রুত প্রবাহিত হয়। 1 থেকে 8, আর এর মান 0, 0, অপশান বি 0। 9 দাগ তড়িৎ ক্ষমতার এসে একক কি? ওয়াট। এটা সহজ, অপশান এ, এ ফর আমেরিকা, এটা এ। আচ্ছা বাইরের দেশে যাবনি, আহমেদাবাদ, ওয়াট। 10 দাগ কি আছে? এই পেজ উল্টা, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? মডারেটর হিসেবে ব্যবহার করা হয় ভারী জল। দেখো 13, HNO3 শিল্প প্রস্তুতিতে অ্যামোনিয়ার অনুঘটকজনিত জারণে উৎপন্ন অক্সাইডের নাম কি? সেটা হচ্ছে এনও। কত অপশান? অপশান ডি। কারণ কি, যখন নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে প্রথমেই যখন নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হচ্ছে, তখনই প্লাটিনাম রোডিয়াম তারজালি ব্যবহার করা হয়, PTRH। প্লাটিনাম রোডিয়াম তারজালি অনুঘটক ব্যবহার করা হয়। একবার এনও এখানে এনও হয়ে যাবে, এই এনওটা তারপরে এমনি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সেক্ষেত্রে এনওটা উৎপন্ন হচ্ছে। তখন একটা টেম্পারেচার দিলেই হলো 50°C, ওখানে অক্সিজেন লাগছে না। তারপরে প্রথম যখন এনও তৈরি হচ্ছে ওক্ষেত্রেই অনুঘটকটা লাগছে। তাহলে উত্তর হবে এনও। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু হলো জিঙ্ক। ওটা মনে রাখবে একটু। কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করা হয় জিঙ্ক, সি চেন্নাই, জিঙ্ক Zn। অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। হাইড্রোজেন, অপশান বি, বি ফর বোম্বে, হাইড্রোজেন। কীরকম? ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, তার সঙ্গে যদি আমি সোডিয়াম যোগ করে দিই, সোডিয়াম ধাতু দিলে সোডিয়াম ইথোক্সাইড CH3 CH2ONA প্লাস হাইড্রোজেন। ওকে, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, পড়বে পরীক্ষায়। 2 দাগ চলে আসি। বায়ুমণ্ডলের কোনটি শীতলতম স্তর? শীতলতম স্তর কোনটা? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এর উষ্ণতা কত? প্রায় -94°C বা 95°C, যে বই যেমন দেওয়া আছে, 94, 95। ODS এর পুরো নাম কি? ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স, ODS, অথবা এই ছিল ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স। বাংলায়ও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স, ডিপ্লেটিং। ডিপ্লেটিং সাবস্ট্যান্স।
ও ZONE, ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স, ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স। তারপর হচ্ছে 2.2 বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? NO, নাইট্রিক অক্সাইড, NO। ওকে, তারপরে চলো 2.3 লেখা গেল NO, এটা ছিল অথবা, সরি এই যে ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স এটা 2.1 অথবা। এবারে আসবে 2.2, 2.2 আছে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? সেটা হচ্ছে NO, নাইট্রিক অক্সাইড। এবারে 2.3 নিচের বিবৃতিটি সত্য মিথ্যা? খুব উচ্চ চাপে উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। খুব উচ্চ চাপে নয়, নিম্ন চাপে উচ্চ উষ্ণতায়, তাহলে কন্ডিশনটা ভুল দেওয়া আছে, তো এটা মিথ্যা। 2.3 মিথ্যা। 2.4 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 1 গ্রাম মানে কত? অক্সিজেনের জলের আণবিক ভর কত? হাইড্রোজেনের 1 কিন্তু পায়তলায় 2 আছে, যুক্ত 16 সমান 18, তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23, তাহলে 1 গ্রামে কত হবে? কাটাকাটি যাবে নি, অত বড় একদম এরকম আকারে রেখে দেবে, 6.022 × 10⁻23/18T। ওকে, তাহলে উত্তর হবে ওটা 6.022 × 10⁻23/18T। 2.5 সত্য মিথ্যা নিরূপণ করো। হিরে তাপের কুপরিবাহী অধাতু না, হিরে তাপের সুপরিবাহী, আবার 25°C উষ্ণতায় খুবই সুপরিবাহী, মানে উত্তম সুপরিবাহী, তাহলে এটা কতর? 2.5 মিথ্যা। আগেও একটা ছিল, সেটাও মিথ্যা আছে। 2.6 দেখো না, অথবা আছে, 5 অথবা আছে। তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না। এখানে কিন্তু আমাদের তাপ পরিবাহিতা রাশিটা কি হয়? কিউ সমান KA × θ1 - θ2 × T / D। এখানে কোনো পদার্থের কিন্তু প্রকৃতির উপরে কোনো নির্ভর করেই না, তাহলে অপশান তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। কি কোশ্চেনটি? তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, এটাও কি সত্য? এটা সত্য মিথ্যা? তার মানে তাপ পরিবাহিতা পদার্থের প্রকৃতির উপর, এটা যদিও তাপ পরিবাহিতা পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু দেখো একটা যখন লোহা একটা ধাতু ধরবো, সে তার তাপ পরিবাহিতা বেশি হবে, যখন একটা কাঠ তার তাপ পরিবাহিতা কম হবে। তার মানে পদার্থ চেঞ্জ হলে অবশ্যই তাপ পরিবাহিতা চেঞ্জ হচ্ছে, তার মানে এটা সত্য, নির্ভর করে তাপ পরিবাহিতা। এরপরে হচ্ছে না, এটা ওখানে না, এখানে অথবা সত্য, অথবাই লিখবে সত্য। আগে দাগ নাম্বারগুলো লেখা হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। এরপরে হচ্ছে কখন উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হবে? উত্তল লেন্সে যখন ফোকাস থেকে কম দূরত্বে থাকবে, ফোকাস এবং আলোক বস্তুকে ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে রাখলে, আলোক কেন্দ্রের মাঝে রাখলে, অর্থাৎ ফোকাস থেকে কম দূরত্বে রাখলে হবে, এটা বললে হবে, ফোকাস থেকে কম দূরত্বে রাখলে উত্তল লেন্স দ্বারা অসৎ বিম্ব হয়ে গেল। 2.7 কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে? অবশ্যই নির্ভর করে। 2.7 প্রতিসরাঙ্ক সমান কি? প্রতিসরাঙ্ক সমান
শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের হচ্ছে, ওই মাধ্যমে আলোর বেগ। অনেকগুলো হয়ে গেছে। শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগের অনুপাতিক হলো প্রতিসরাঙ্ক, তার মানে আলোর বেগের উপর নির্ভর করছে, এটাই লিখে দেবে। 2.8 আন্তর্জাতিক নিয়ম অনুসারে 8 তারের রং কি? সবুজ। 2.9 উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধপরিবাহী রোধ বাড়ে। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কমে, অর্ধপরিবাহীর রোধ কমে। উষ্ণতা বাড়ালে সবের বাড়ে, কিন্তু যেগুলো অর্ধপরিবাহী তারা হচ্ছে অঅহমীয় পরিবাহী, ওদের উষ্ণতা বাড়ালে রোধ এটা কমে বা হ্রাস পায়। তাই জন্যই তো যে কোনো সোলার টোলারে কি হয় না, সিলিকন লাগানো আছে। সে সিলিকনটা কি? অর্ধপরিবাহী। যত রোদের তাপ বাড়বে, উষ্ণতা বাড়বে, তত তাদের রোধ কমবে, তত তড়িৎ প্রবাহ বেশি হবে। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে, এটা উল্টা। অর্ধপরিবাহীর রোধ হয়ে গেছে। এবারে 10 M225 নিচে মানে পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে, মানে প্রোটন সংখ্যাটা দেওয়া আছে 90। N/P এর মান নির্ণয় করো। N/P, এনটা কি? নিউট্রন সংখ্যা, পিটা কি? প্রোটন সংখ্যা। এখানে ওই যে M225 আর 90 দেওয়া আছে, 225টা কি? ভর সংখ্যা। আমার চাই কি? নিউট্রন, মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে। 225 থেকে 90, 225 থেকে 90 বিয়োগ করলে কত হবে? 5, 9, 3, 12, 1, 135। তাহলে নিউটন সংখ্যা কত হলো? 135। প্রোটন সংখ্যা কত? নিচেরটা 90। কাটাকাটি যাবে? হ্যাঁ, 9 দিয়ে যাবে, 9 10 90, 9 দিয়ে 9 কে 9, 4 আর 5, 5 9 45, একটা শূন্য আছে, তাহলে 1.5। ওকে, তাহলে ওটা হবে N/P এর মান 1.5, উত্তরটা হবে 1.5। এবারে আসি 11 না অথবা আছে ওর সঙ্গে, বিক্রিয়াটি সম্পন্ন করো। অথবা একটা বিক্রিয়া দেওয়া আছে, সম্পূর্ণ করতে বলছে। কার্বন 14.6 থেকে হচ্ছে জিজ্ঞাসা নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন 14.7, সাথী তো না 4 আছে। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 4 হয়? এটা হয় না, পুরো ভুল, ডাহা ভুল। এখানটায় হবে 7, নাইট্রোজেন এটা 7 হবে। তাহলে দেখো এখানে কি ছিল? প্রোটন সংখ্যা 6 ছিল, 1 বাড়ছে, তার মানে কি? একটা বিটা কণা গেছে। তাহলে এই জায়গাটায় কি বসবে? জিজ্ঞাসার কাছে এখানে প্লাস একটা ইলেকট্রন লিখতে পারো, -1 0, অথবা লিখতে পারো একটা বিটা, যে কোনো খুশি, যেটা খুশি লিখতে পারো। এবারে 2.11 বাম ডান। নোবেল গ্যাস মানে কি? নিষ্ক্রিয় গ্যাস। কি দেওয়া আছে? রেডন। তাহলে 2.11.1 থেকে হবে বি, হ্যাঁ বি। আরএনটা কি? রেডন। তারপর হচ্ছে ইনভার একটা সংকর ধাতু, পেন্ডুলামে ব্যবহার করা হয়। হ্যাঁ, এর মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব নগণ্য, তাই জন্যই একে ওইসব কাজে ব্যবহার করা হয়। তাহলে 11.2 এর সংকর ধাতু অপশান ডি। 2.11.2 থেকে অপশান ডি সংকর ধাতু, সংকর অ্যালয়, সংকর ধাতু। 3 আছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল। 2.11.3 সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল মানে কি? সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক। সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক কে? না সিজিয়াম, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রান্সিয়াম, এখন বর্তমানে ফ্রান্সিয়াম বলা উচিত, সেটা হচ্ছে তেজস্ক্রিয়, তাই জন্য এখানে সিজিয়ামটাই ব্যবহার করা হয়। সিজিয়াম অপশান এ হচ্ছে সিজিয়াম, সিএস। তারপরে হচ্ছে জেডএনও প্লাস সিও, এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি।
তো নে 2 × 11 4 হচ্ছে সি, 2 11 4, 2 11 4 4 এটা থেকে আসছি সি, কার্বন বিজারণ পদ্ধতি, তাই তো না কার্বন দ্বারা বিজারণ, কার্বন দ্বারা বিজারণ। কিছুক্ষণ আগে একটা কোশ্চিন ছিল এমসিকিউতেই, সেখানে জিঙ্ক উত্তর হচ্ছিল। ওই যে 1.14 কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতু, সেক্ষেত্রে উত্তর ছিল জিঙ্ক। সেই জিঙ্কেরই বিক্রিয়া, তার মানে এটা কার্বন বিজারণ পদ্ধতি। ওকে, এরপরের কোশ্চেন একটু মুছতে হবে। দেখো 2.12 ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা কত? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা। এখন 1 নম্বর শ্রেণী আর 2 নম্বর শ্রেণীর মৌল যেখানে থাকে, পর্যায় সারণীটা কেমন হয় এরকম, এটা পিরিয়ডিক টেবিল, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 নম্বর শ্রেণীর মৌলদের কি বলা হয়? ক্ষার ধাতু, এটাকে বলা হয় ক্ষার ধাতু। আর 2 নম্বর শ্রেণীর মৌলদের কি বলা হয়? এই 2 নম্বরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখন কি হয়, 1 নম্বর শ্রেণীতে থাকলে তার যোজ্যতা কত হয়? 1, তার মানে শেষ কক্ষে 1টা ইলেকট্রন আছে। 2 নম্বর শ্রেণীতে থাকলে শেষ কক্ষে 2টা ইলেকট্রন আছে, তার মানে যোজ্যতা 2। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা 2। যদি বলতো ক্ষার ধাতুর যোজ্যতা কত, তখন হতো 1। 2.12 যোজ্যতা হবে 2। 2.13 একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক নিয়মের ব্যতিক্রমী। PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5 মনে রাখবে একটু। BF3 যৌগে কোন মৌলের অষ্টক পূর্তি আছে? সেটা হচ্ছে F। কেন? দেখুন BF3, এখানে একটা F, এখানে একটা F, এখানে একটা F। এদের কি শেষ করে 7টা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এর থাকে 3টা, 1 2 3। এ কী করবে? ওকে একটা দিয়ে দেবে, একে একটা দিয়ে দেবে, একে একটা দিয়ে দেবে, বাস। এদের কটা হয়ে গেল? তখন 7টা ছিল, শেষ কক্ষে 8 হয়ে গেল, এরও 8 হয়ে গেল, ওরও 8 হয়ে গেল, সবের 8 হয়ে গেল। আর বোরনের কত ছিল? বোরনের হয় কত? 5। বোরনের 5 হয়, তার মানে ইলেকট্রন বিন্যাস কত? 2,3। তাই শেষ কক্ষে 3টে ইলেকট্রন ছিল, বোরনের হলো কত? হলো 2। তার মানে বোরনের অষ্টক পূর্তি হয়নি। এটা কি সমযোজী? না, হলে এই উত্তরটাই BF3 লেখা যেত। এটা হলো তড়িৎযোজী, কারণ সমানভাবে ব্যবহার করেনি, তাহলে ওটা হবে অষ্টক পূর্তি আছে কার? F লিখে দেওয়া হয়েছে। 14 অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত। ইউরিয়া, 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 রিয়া ঠিক যোগ আছে, ইউরিয়া না, সংকেত বলছে ইউরিয়া, ম্যালেরিয়া, লাভেরিয়া। সংকেতটা কী হবে? CONH2 এর হোল 2, এটা হচ্ছে ইউরিয়া। অথবা NH2 CONH2 এরকমও লিখতে পারো, CONH2 এর হোল 2। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? ইউরিয়া। একই আনসার, মেলামাইন প্রস্তুতিতে ইউরিয়াই ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্যাথোডের বিক্রিয়া কত? এটা 16, ঠিক আছে। অ্যালুমিনা কি হয়? Al2O3, এর বিয়োজন কেমন হয়? এটা বিয়োজন, বিয়োজন বিক্রিয়া জানতে হবে আগে না। 2Al3 প্লাস 3O2 এটা গেল বিয়োজন। এখানে ক্যাটায়ন কোনটা? এটা। এ কোথাকে আসবে? ক্যাথোডকে। তাহলে ক্যাথোড বিক্রিয়ায় কাছে এলো কে না 2Al3+। এখানে কটা ইলেকট্রন লাগবে? দেখো এখানে +3 আছে, কিন্তু সামনে 2 আছে, মানে 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন লাগবে। দিয়ে হবে কি 2Al, এটা হচ্ছে ধাতু। এটা হলো ক্যাথোড। অ্যানোড বিক্রিয়ায় কী হবে? এই যে অক্সিজেন, অক্সিজেন আসবে। অ্যানোডটা লিখে দিচ্ছি একটু, কিন্তু এটা চাইনি। অ্যানোড বিক্রিয়ায় কী হবে? 3O2-, এক্ষেত্রে কী হবে? 6টা ইলেকট্রন মাইনাস করতে হবে, কারণ অলরেডি মাইনাস হয়ে আছে, 6টা ইলেকট্রন তাড়াতে হবে। দিলে কী হবে? 3O। এখন 2টা 3O যুক্ত হয়ে
এটা ও, 3O এগুলো, হ্যাঁ 3O 30 মনে হবে, যুক্ত হয়ে হবে 3O2। ওকে, তাহলে ক্যাথোড বিক্রিয়া শুধু আমার চাইছে এটা, যেটা চাইছে সেটা লিখবে। ক্যাথোড বিক্রিয়া কি না 2Al 3+ প্লাস 6E 2Al, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, অ্যালুমিনিয়ামের ক্যাথোড বিক্রিয়া। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, ঠিক না। মুক্ত ইলেকট্রন কি করবে? ক্যাটায়ন আর অ্যানায়ন, আয়ন করবে। আমার ভুল বলা গেল, এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন বলছে, মিথ্যা। কারণ এখানে কে তড়িৎ পরিবহন করে? ক্যাটায়ন ও অ্যানায়ন, এরাই তড়িৎ পরিবহন করে। আচ্ছা, প্রোটিনের মনোমার কি? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড বানান, অ্যামাইনো অ্যাসিড। 18 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো। দেখো CC টেট্রাব্রোমো 11, এখানে এখানে 22 বলা আছে, এখানে এখানে ব্রোমিন, এটা টেট্রাব্রোমো ইথেন। কিন্তু কার্বনের কটা হাত হয়? 4টা হাত হয়, তার জন্য বোঝানোর জন্য আবার এখানে একটা করে হাইড্রোজেন। এটার নাম কি হলো? 1122 টেট্রাব্রোমো ইথেন। টেট্রা হাইফেন দিতে হয়, টেট্রা ব্রোমো ইথেন। ওকে, 1122, ব্যাস 2-এর দাগ কমপ্লিট। এবারে 3-এর দাগে আসি। দেখো 3-এর দাগ, একটি বায়োফুয়েলের উদাহরণ দাও। একটি বায়োফুয়েল, 3-এর দাগের 1, একটি বায়োফুয়েলের উদাহরণ দাও। 2 নম্বর দেওয়া আছে। বায়োফুয়েল লিখছি, ব্যাপারটা কি? বায়োফুয়েল 3 রকমের হয়, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। কঠিন, তরল আর হয় গ্যাসীয়। কঠিন কে কে? যেমন কাঠ, খড়, বাঁশ, এইসব। তরল কে কে? বায়ো ইথানল, গ্রিন ডিজেল, ইথানল। গ্যাসীয় কে? গোবর গ্যাস, গোবর গ্যাস, বায়োগ্যাস, এরকম হতে পারে। ঠিক আছে, এখন বায়োফুয়েলের উদাহরণ তোমরা বলতে পারো বায়ো ইথানল বা ইথাইল অ্যালকোহল, সেম, যে খুশি বলতে পারো। তাহলে বায়োফুয়েলের উদাহরণ কী হবে? বায়ো ইথানল বলতে, অথবা এরকম ছক করে দেবে, ছক করে দেবে বায়োফুয়েলের উদাহরণ। এখানে লিখে দেবে প্যাকেটে উদাহরণ। কঠিন হয়, তরল হয় আর গ্যাসীয় হয়। চলো, CBM এর পুরো নাম কি? অথবা অথবা আছে CBM। এখন দেখো এখানে হচ্ছে কি, আমাদের এই ফুয়েল টুয়েল সংক্রান্ত শক্তি সেখান থেকে আসছে, তাই এটা কোল বেড মিথেন, কোল বেড মিথেন, বেড মিথেন, নাহলে কিউবিক মিটারও বলে অনেকে। 2.2, এত তাপমাত্রা একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত সিসি, অনেক কিছু লেখা আছে। দেখো এটা কি? গ্যাসের আচরণের থেকে অঙ্ক, P1 V1/T1 P2 V2/T2, এরকমই কেস। নাহলে পরের অঙ্কটাই হচ্ছে যে অ্যাটমসফিয়ার চাপ এত গ্রাম দেওয়া আছে, সেক্ষেত্রে PV সমান nRT। তাহলে 3.2 হচ্ছে P1 V1/T1, এই সূত্র আসবে। এখন প্রথমে কি লিখেছে? -3 ডিগ্রি তাপমাত্রায়, তার মানে এটা কি? T1 সমান -3 ডিগ্রি C, -3 ডিগ্রি C, এটা হচ্ছে কি T1। এখান থেকে কিসে যেতে হয়? অবশ্যই কেলভিনে, করলে কত হবে? 270 কে। এটা একটা গেল T1। আর কি দেওয়া আছে? তাপমাত্রায় গ্যাসের আয়তন দেওয়া আছে 750 সিসি, তার মানে কি V1, 750 সিসি V1। আর কি দেওয়া আছে? স্থির চাপে, তাহলে চাপটা অপরিবর্তিত বাদ, পি এর কেস বাদ, স্থির চাপ উল্লেখ করে দেওয়া আছে। আয়তন হলো 1 লিটার, V2 সমান 1 লিটার। কিন্তু দেখো আগের আয়তনে কি ছিল? সিসি, এখানে কি লিটার রাখা যাবে?
এখানেও সিসিতে যেতে হবে। 1 লিটার সমান 1000 সিসি, কিউবিক সেন্টিমিটার সিসি। চূড়ান্ত উষ্ণতা কত, T2 সমান কত। এবার যেহেতু চাপ স্থির তখন চাপটা বাদ যাবে, V1/T1 সমান V2/T2। এখন V1 এর মান কত, 750। এবার সহজা শুধু বসাবে আর ক্যালকুলেট করবে, এর আর কোনো ঝামেলা নেই। 750/T1 কত, 270 সমান V2 কত, 1000, T2 কত জিজ্ঞাসা, T2টাই বের করতে বলছে। 0 0 কেটে দাও, আর কাটবে 3 দিয়ে কাটবে একটু, 3 9 27, 3 25 75, বা 25 T2 সমান 9000, বা T2 সমান 9000/25, ভাগ করে দাও। 3 25 75 থাকে কত, 15, আর 0 150, 6 25 150, 9000 ছিল আর একটা 0। 3 25 75, 6 25 150, একটা 0, 360। তাহলে T2 সমান কত হলো, 360। তাহলে T2 সমান 360। এটা কিসে বেরালো, ডিগ্রি সেলসিয়াস না কেলভিন? অবশ্যই কেলভিনে বেরালো, ওকে আমাকে ডিগ্রি সেলসিয়াসে করতে হবে। অতএব চূড়ান্ত তাপমাত্রা, তাহলে ওখান থেকে 273 বিয়োগ হবে 360 বিয়োগ 273, যেমন যোগ করছিলাম তখন, এখন হচ্ছে বিয়োগ 270। বিয়োগ করলে 0 9 90 ডিগ্রি সি। ওকে, চলো তাহলে চূড়ান্ত তাপমাত্রা হলো 90 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা, অথবা ওটা হবে পিভি সমান এনআরটি সমীকরণ। দেখো অথবাটা ওই 3.2-এরই অথবা, 3.2 একটা অঙ্ক ছিল তারই অথবা। 4 ATM চাপে, তাহলে পি সমান দেওয়া আছে 4 অ্যাটমসফিয়ার ATM। 4 অ্যাটমসফিয়ার চাপে 27 ডিগ্রি সি উষ্ণতায়, তার মানে টি সমান 27 ডিগ্রি সি। একে কিসে যেতে হবে, কেলভিনে যেতে হয়। 27 + 273, 27 + 273 কি যোগ করলে কত হবে, 300 কি। 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত, 8 গ্রাম। এখন N সমান কি হয়, W/M, এটা M, W/M। এখন ডব্লিউর মান কত, 8 গ্রাম, আর হাইড্রোজেনের M কত, আণবিক ভর 2। হাইড্রোজেন তো কোথায় গেলো, হ্যাঁ H2 গ্যাসেরই বলা আছে, তাহলে 2। তাহলে N এর মান কত বেরালো, 4। P বেরালো, T বেরালো, N বেরালো। কি বই করতে বলছে, কি আয়তন কত হবে, V কত। এখন কি PV সমান nRT, বা V সমান nRT/P সমান, N এর মান কত বেরালো 4, R এর মান কত 0.082, T এর মান কত 300, P এর মান কত 4 ATM। আগেও ছিল 4, হ্যাঁ 4 4 কেটে যাবে, 3 দিয়ে গুণ করে দাও, 3 2 6, 3 8 24। কটার আগে দশমিক হবে, আগে তারপরে দুটা শূন্য হবে, 3-এর পরে 2টা শূন্য ছিল, 3 2 6, 3 8 24, ঠিক আছে। এবারে কটার আগে দশমিক হবে, 2টার আগে, 1 2 3, 3টার আগে, তাহলে 24.6। এটা হলো ভি আয়তন। তাহলে অতএব হাইড্রোজেন গ্যাসের আয়তন, তাই তো, H2 গ্যাসের আয়তন কি হবে, এটা 24.6 লিটার, কারণ এটা লিটার অ্যাটমসফিয়ারের পদ্ধতিতে, এই যে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল কেলভিন এর এককটা হয়। এরপরে হচ্ছে যে তোমার অবতল দর্পণ দ্বারা একটি বিবর্ধিত বস্তুর অসৎ প্রতিবিম্ব চিত্র অঙ্কন করা, মুছতে হবে। দেখো 3.3, অবতল দর্পণ দ্বারা
অবতল দর্পণ দ্বারা একটি বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব চিত্র। অবতল দর্পণ কীরকম? এদিকে থাকবে প্রলেপ, এটা অবতল দর্পণ। প্রধান অক্ষ মেরু, এটা ধরো এফ, এটা থাকবে সি, ঠিক সমদূরত্ব। এটাও যেমন হয়, এটাও একটু দূরে হওয়া উচিত, কারণ এফ আর এটা সি, এফটা হয় সিপির মধ্যবিন্দু। আর কিছু না। এবারে বলা আছে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব, সেটা কি ফোকাস থেকে কম দূরত্বে রাখতে হয়। ফোকাস থেকে কম দূরত্বে একটি বস্তুকে আমি রেখে দিলাম। কি হয় না, প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি এসে এ দর্পণে পড়বে। সে রশ্মিটা কোথা দিয়ে যায়? অবশ্যই ফোকাস দিয়ে যায়, অভিসারী রশ্মিতে পরিণত হয়, সে ফোকাস দিয়ে চলে গেল। আরেকটা রশ্মি কি হয় জানো? এই সি দিয়ে এটা এর মাথায় দিয়ে এখানে গিয়ে পড়বে, সে আবার ব্যাক করে এদিকে আসবে, এসে সি দিয়ে বেরিয়ে যাবে। দেখো এরা দুজন ক্রমশ দেখো বাড়তেই থাকবে ফাঁক, স্কেল দিয়ে আঁকবে আরও ভালো হবে। তাহলে এই যে প্রতিফলিত দুটো রশ্মি, এরা কি মিলিত হবে? আদৌ হবে না। তাহলে ওদেরকে ব্যাক করাও। এখানে এসে মিলিত হবে, এবং এটা কি অসৎ প্রতিবিম্ব। এটা মাঝে মাঝে ফাঁক দিয়ে দিতে পারো একটু, এটা অসৎ প্রতিবিম্ব। তাহলে এটা যদি ধরো এম এন বস্তু হয়, তার প্রতিবিম্বটা হলো এটা এম ডট এন ডট। ওকে, এম এন বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হলো। কোথায় বস্তুকে রাখলাম না, এফ এবং পি এর মাঝে, মানে ফোকাস এবং মেরু এর মাঝে যদি বস্তুকে রাখি, বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। উত্তর লেন্সের ক্ষেত্রেও একই, অবতল দর্পণে যেমন হচ্ছে, উত্তর লেন্সেও অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব কখন হয় না, ফোকাস থেকে কম দূরত্বে রাখলেই হয়। সেখানে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে, এখানে ফোকাস ও এটা কি বলে মেরু পোল, ফোকাস এবং মেরুর মাঝে বস্তুকে রাখলে অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে এবং সমশীর্ষ, একই দিকে, এর মাথা যেদিকে ওর মাথা সেদিকে, অসৎ বিবর্ধিত এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ওকে, এই শুধু ছবিটা আঁকবে, লিখবে এম এন বস্তুর অসৎ বিবর্ধিত ও সমশীর্ষ প্রতিবিম্ব এম ডট তৈরি হলো বা উৎপন্ন হলো। ঠিক আছে, এরকম রেখাচিত্রটি আঁকবে। আলোক রশ্মিতে সবসময় তীর চিহ্ন দেবে। দেখো 3.4 এখানে কি দেওয়া আছে না, 440 ওহম রোধ বাতিকে 220 ভোল্ট মেন্সের সঙ্গে 10 ঘন্টা যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ মানে বিওটিতে প্রকাশ করে। বিওটি সমান কি ওয়াট ঘন্টা বাই হাজার। এখানে ওয়াট চাই, কিন্তু ওয়াটটা দেওয়া নেই। পি সমান কি হয় ভি স্কোয়ার বাই আর, এখানে দেওয়া আছে তো আর সমান দেওয়া আছে কি না 440 ওহম, ভি দেওয়া আছে 220 ভোল্ট। তাহলে আমরা কি জানি পি সমান ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার সমান কি ভি মানে এই যে 220 ইন্টু 220, আর এর মান কত 440, 0 0 22 দুগুণে 44, 2 দিয়ে টাকা কাটলে 11 দুগুণে 22, 110। তাহলে পি হলো 110, পি পেয়ে গেছি মানে ওয়াট, এত ওয়াট। এখন আমাদের বিওটি সমান কি হয়, বিওটি সমান ওয়াট ঘন্টা বাই হাজার, ওয়াট গুণিত ঘন্টা ডিভাইড বাই হাজার, মানে কিলো ওয়াট ঘন্টা যাকে বলে। হ্যাঁ,
ওয়াটের মান কত? 110। 110 ঘন্টা, কত ঘন্টা করে চলছে? 10 ঘন্টা চলছে। আর মাস্টার্স দেওয়া নেই, শুধু একদিনই চলছে 10 ঘন্টা, আর কিছু দেওয়া নেই। বাই 1000, 0 0 0 0 ও 1.1 ইউনিট, এত ইউনিট কারেন্টটা ব্যয়িত হয়েছে। ইউনিট 1.1 ইউনিট। ওকে, চলো নেক্সট। বলা আছে মিথেনের লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে মিথেন একটি সমযোজী বন্ধন দ্বারা গঠিত। এটা এখানেই হয়ে যাবে। দেখো মিথেন সি, এখানটা করে দিন, সি একদিকে এইচ, একদিকে এইচ, একদিকে এইচ, একদিকে এইচ। কার্বনের কটা শেষ কক্ষে? 4টা, 1 2 3 4। হাইড্রোজেনের কটা শেষ কক্ষে? 1টা করে, 1 1 1 1। তাহলে কি করবে না, এই হাইড্রোজেন ওর ইলেকট্রনটা দিবে আর এও দিবে, সমানভাবে এরা ব্যবহার করবে, তাই তো এরা সমযোজী। ওকে, তাহলে হলো কি না, সি দূরে লিখতে হবে, সি এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এইচ এগুলো। এখানে দুটো ইলেকট্রনকে আলাদা করে আমি দেখাচ্ছি, একটা ফাঁকা, একটা একদম সেট করে দিচ্ছি। তাহলে এই হাইড্রোজেনের শেষ কক্ষে দুটো ইলেকট্রন করলেই তার নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। এও হিলিয়াম, এও হিলিয়াম, এও হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো। কার্বনের দেখো 4 দুগুণে 8টা নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ হয়ে গেল, 2 2 4 2 6 2 8। তাহলে বুঝে গেছে ঠিকঠাক। তাহলে সি দুটা ইলেকট্রনে একটা বন্ধন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। অ্যাকচুয়ালি মিথেন কীরকম হয়? টেট্রাহেড্রাল হয়। সি উপর দিকে একটা এইচ, এদিকে একটা এইচ, এখানটা ডট ডট করে একটা এইচ, আর একটা ব্রড করে, ব্রড করে একটা এইচ। ব্রড করে মানে কি, ও উপর দিকে উঠে আছে, আর ডট ডট মানে কি, ওটা নিচের দিকে ঝুলে আছে, মানে বোর্ডের সেদিকে। এটা হয় মিথেন। এই মিথেনের প্রতিটি একটা HCH বন্ধন করে মান কত না 109 ডিগ্রি 28 মিনিট। তাই জন্য এর স্ট্রাকচারটা হয় এরকম। আর এখানে যে লুইস ডট বলছে এরকম করার পরে এরকম এঁকে দিলেও হবে। ওকে, চলো দেখো 3.6 সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে তৈরি। কি ধর্ম না তড়িৎ পরিবাহিতা, এটাই বলবে। এটা কত দাগ? এটা 3.6, এটা 3.6 সোডিয়াম ক্লোরাইড ধর্মের সাহায্যে দেখাও কি না তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা কি না, সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারি না। ঠিক আছে, এবার এটি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে বা গলিত অবস্থায়। তার মানে নিশ্চয়ই যখন কঠিন অবস্থায় ছিল সেখানে মুক্ত ইলেকট্রন নেই, যে মুক্ত ইলেকট্রনের জন্য তড়িৎ পরিবহন করবে। এখানে দেখো জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করছে, মানে কি এখানে আয়ন তড়িৎ পরিবহন করছে। তার NaClটা তখন ভেঙে যাচ্ছে কীরকম না Na প্লাস প্লাস Cl মাইনাস, এই যে দুটো আয়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন এরাই তড়িৎ পরিবহন করছে। আর যদি অণু হিসেবে থাকতো NaCl, যদি অণু হিসেবে থাকতো তাহলে জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ
পরিবহন করতে পারতো না, তাই NaCl আয়ন দ্বারা তৈরি, আয়ন দ্বারা তৈরি, অণু দিয়ে নয়। ওকে, চলো নেক্সট। 6 অথবাই আছে আবার কিভাবে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় বন্ধন দ্বারা গঠিত তা দেখো। তার মানে কি, ইলেকট্রন নোটটা দেখাতে হবে। সোডিয়াম আর কি ক্লোরিন, সোডিয়ামের কটা ইলেকট্রন, সোডিয়ামের 11টা, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হয় 2 8 1, তার মানে শেষ করে কটা ইলেকট্রন আছে একটা। ক্লোরিনের কত হয় 2 8 7, 7টা 1 2 3 4 5 6 7, তাহলে কি হবে না, ও যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তখন এই 7টা 8 হয়ে যাবে, আর এর হয়ে যাবে 2 8, তাহলে ও একটা ওকে ইলেকট্রন দিয়ে দিল, দিলে তাহলে কি হবে এনে তখন কি হলো, একটা ইলেকট্রন চলে গেলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস Cl এর কটা হয়েছে 1 2 3 4 5 6 7টা ছিলই, একটা এলো তার জন্যে -1, তখন এটা ইলেকট্রন বিন্যাসটা কেমন হলো এটা একটু দেখিয়ে দাও। 2 8, এর কত হলো 2 8 8, দুজনে নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, তাহলে কি হলো না Na প্লাস আর একটা Cl মাইনাস, তার মানেই NaCl। এভাবে আয়নীয় বন্ধন তৈরি হলো অথবা কমপ্লিট। 3.7 বলা আছে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। এখন লেড নাইট্রেট এর স্বচ্ছ জলীয় দ্রবণ হয়, লেড নাইট্রেট PbNO3, PbNO3 এর কি হয় স্বচ্ছ জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণটা স্বচ্ছ। এখানে যখন আমি H2S চালনা করব তখন কি হবে, কালো বর্ণের লেড সালফাইড অধক্ষিপ্ত হবে PbS, যতই সালফাইড জাতীয় যৌগ বেশিরভাগই কালো, তাহলে H2S, সরি এটা H2S চালনা করা হচ্ছে, হাইড্রোজেন সালফাইড, যে হাইড্রোজেন সালফাইড চালনা করলে এটা হচ্ছে কালো রঙের লেড সালফাইড, এটা কালো। আর কি উৎপন্ন হবে না HNO3, ব্যালেন্স এখানে 2 লাগবে, তার মানে নাইট্রোজেনের 2 2 2 সব ঠিক আছে। তাহলে কি হলো, স্বচ্ছ লেড নাইট্রেটের মধ্যে দিয়ে H2S চালনা করলে কালো রঙের লেড সালফাইড অধক্ষিপ্ত হবে এবং HNO3 উৎপন্ন হবে। ওকে, দেখো 3.8 তড়িৎ বিশ্লেষণে পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নিচের বিক্রিয়াটি কোন তড়িৎ দ্বারে ঘটে, কি হয়ে রয়েছে, কেসটা কি আছে দেখো, M তার মাথায় আছে N, M টু দি পাওয়ার N, এখানে N প্লাস ছিল, এটা ভুল একটু উঠছে, NE, এটা রিভার্সিবল প্রক্রিয়া, মানে এদিকেও আসবে আর ওদিকেও হতে পারে, এমটা হচ্ছে ধাতু। এখন বলো ক্যাথোড আর অ্যানোড এখানে কোনটাতে ধাতু উৎপন্ন হয়, অবশ্যই ক্যাথোড, তার মানে এটা কোন তড়িৎ দ্বারে হচ্ছে, এটা ক্যাথোড তড়িৎ দ্বারে, ক্যাথোড, ক্যাথোড তড়িৎ দ্বারের বিক্রিয়া। ওকে, আর কি বলা আছে কোন তড়িৎ দ্বারে ঘটে, বিক্রিয়াটি জারণ না বিজারণ, ক্যাথোডে কি হয় জারণ ঘটে না বিজারণ ঘটে, অবশ্যই ইহা বিজারণ বিক্রিয়া, বিজারণ। কেন বিজারণ বিক্রিয়া, কারণ এক্ষেত্রে ইলেকট্রন গৃহীত হয়েছে, ইলেকট্রন গৃহীত হয়েছে, এই যে NE পিস ইলেকট্রন গৃহীত হয়েছে, তাই এটি বিজারণ বিক্রিয়া। দেখো এরই অথবা একটা আছে 3.8 অথবা মুছে দেওয়া হলো, অথবা কি দেওয়া আছে না অ্যালুমিনিয়ামের ব্যবহার, অ্যালুমিনিয়াম কি বাসনপত্র এইসব তৈরিতে ব্যবহার করা হয়, আর আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন, আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামে রাখলে অ্যালুমিনিয়ামের সঙ্গে সে অ্যাসিডটা বিক্রিয়া হয়ে অ্যালুমিনিয়ামের ক্ষয় করে, ওকে ক্ষয়ে যায়, অ্যালুমিনিয়ামের পাত্রটা ক্ষয়ে যায়। যেমন কীরকম, ধরো অ্যালুমিনিয়াম একটা, তার সঙ্গে যদি একটা অ্যাসিড রাখি, ধরো অ্যাসিডিক অ্যাসিড,
CH3COOH যদি যোগ করি তখন কি হবে না অ্যালুমিনিয়াম অ্যাসিডেট তৈরি হবে। CH3COO তার হোল 3Al প্লাস H2 উৎপন্ন হবে। ওকে, তাহলে এই অ্যালুমিনিয়াম অ্যাসিডেট কী করছে না ক্ষয় প্রাপ্ত করে দিচ্ছে, এই অ্যালুমিনিয়ামটাকে ক্ষয়িয়ে দিচ্ছে। এখানে একটু ব্যালেন্স লাগবে, এখানে যদি 3 লাগে তাহলে এখানে 3, এখানে তার মানে 6, তাই তো, কার্বন 3, 3 3 9, 6 6 12, এই একটা 3, একটা 3 3 3 6, 6 3 18, এখানে তাহলে 2 লাগবে, 3 6 হচ্ছে অ্যালুমিনিয়াম যদি 3, ওই জন্য 3 পেয়েছে অ্যালুমিনিয়াম অ্যাসিডেট। এখানে যদি 2 লাগাই, এখানে যদি 2 লাগাই, হাইড্রোজেন তাহলে যাচ্ছে 6টা, এখানে তাহলে 3 লাগবে। ব্যালেন্সটা তোমরা দেখে নেবে, ওটাই ব্যালেন্স হবে, ঠিক আছে। তাই জন্য এটা অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি রাখা হয় না, কারণ অ্যালুমিনিয়াম পাত্র ক্ষয়প্রাপ্ত হবে। 3.9 বলছে পরিবর্তন করো ইথিলিন থেকে অ্যাসিটিলিন। 3.9 ইথিলিন থেকে অ্যাসিটিলিন। আমরা জানি যে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন সহজেই তৈরি করা যায়। CH3CH2OH, এখানে যদি গাঢ় H2SO4 দিয়ে দেওয়া হয়, গাঢ় H2SO4 আর কি হয় না 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিলে হয় CH2 ডবল বন্ড CH2। কিন্তু এবারে চাইছে এই ডবল বন্ড থেকে ট্রিপল বন্ড কি করে করব সেটা দেখো। আমার ছিল কি ইথিলিন CH2 ডবল বন্ড CH2, একে করতে হবে অ্যাসিটিলিন। কি করব, ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড CCl4 দ্রবণে ব্রোমিন চালনা করব। তাহলে কি হবে না, এটা হবে CH2 সিঙ্গেল বন্ড CH2 Br Br, ঠিক আছে, Br, তাহলে 2, একে 3, একে 4, ঠিক আছে। তাহলে এটা কী হলো 1,2 ডাইব্রোমো ইথেন। এখানে আবার কি করব, অ্যালকোহলীয় KOH দেবো, অ্যালকোহলীয় KOH দিলে কি হবে, এটা তখন CH ট্রিপল বন্ড CH প্লাস HBr, দুটো HBr, 2 HBr, তখন এটা হয়ে গেল অ্যাসিটিলিন। সবের নিচে নাম লিখতে হয়, অ্যাসিটিলিন যেগুলো মুখ্য প্রোডাক্ট। এটা কি 1,2 ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন, এটা কি ইথিলিন। নিচে নিচে নাম অবশ্যই লিখবে, ঠিক আছে। দেখো 3.9-এরই অথবা আছে একটা, 3.9 তার অথবা কি লেখা আছে না, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া কিভাবে, বিক্রিয়া দ্বারা কিভাবে পলিইথিলিন তৈরি হয়। তাহলে ইথিলিন থেকে পলিইথিলিন, CH2 ডবল বন্ড CH2 থেকে কি করে হবে পলিইথিলিন, CH2 বন্ড চলছে দীর্ঘ চেন, এটা হচ্ছে পলিইথিলিন। এটা ছিল ইথিলিন, ইথিলিন, এটা হচ্ছে পলিইথিলিন, পলিইথিলিন। দেখো এখানে তার মানে n সংখ্যক ইথিলিন অণুযুক্ত হবে, হয়ে পলিইথিলিন তৈরি হবে। এখন একটু কন্ডিশন আছে এর, কী কী কন্ডিশন, উচ্চ চাপে প্রায় 1,500 থেকে 2,000 বায়ুমণ্ডলীয় চাপ, 1,500 থেকে 2,000 ATM চাপে প্রায় 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পারক্সাইড অক্সিজেন বা ক্রোমিয়াম অক্সাইড O2
অর বা ক্রোমিয়াম অক্সাইড কি Cr2O3, ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে কী হবে না, বহু সংখ্যক ইথিলিন অণু যুক্ত হয়ে পলিইথিলিন তৈরি হবে। তাহলে কি হলো না, উচ্চ চাপে 1500 থেকে 2000 ATM চাপে 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন বা ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে বহু সংখ্যক ইথিলিন অণু যুক্ত হয়ে পলিইথিলিন তৈরি হবে। এই এনের মান প্রায় 1000-এর থেকে সবসময় বেশি। ওকে, এটা হচ্ছে এর পলিইথিলিন তৈরি। আজ এখানেই থাক, পরের দিন আবার বিভাগ ঘয়ের 4-এর দাগ দেখতে পাবে। ঠিক আছে, চলো।